তো আমরা আমাদের লেসন গুলার ধারাবাহিকতা অনুসারে আমরা প্রথমেই দেখব হচ্ছে কথা বলতে গেলে আমাদের যে জায়গাটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব অথবা ভার্ব ফর্ম, এটাকে বলা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব। আমরা এই ভার্ব গুলা না জানলে আমরা কথা বলতেই পারবো না। যেমন এখানে একটা ভার্ব রয়েছে, আমরা একটু দেখি। পেইন্ট, PAINT, এই পেইন্ট মানে হচ্ছে কোনো কিছুতে রং করা বা অঙ্কিত করা। আমরা এটা জানি, পেইন্ট মানে হচ্ছে রং করা অথবা অঙ্কিত করা। হ্যাঁ, কোনো জিনিস হচ্ছে অঙ্কন করা, এটাকে পেইন্ট বলা হয়। তো এই জায়গাটা থেকে যদি আমরা V2 বা V3 করতে চাই, হেয়ার ইউ ক্যান সি, দেখেন এখানে যদি বলি আমি বাড়িটিতে রং করাই, তখন কি হবে? বা আমি বাড়িটিতে রং করি, আই পেইন্ট মাই হোম, আই পেইন্ট দা ওয়াল। দেখেন এই পেইন্ট মানে রং করা। কিন্তু যদি আমি বলি আমি বাড়িটিতে রং করিয়েছিলাম, আমি বাড়িটিতে রং করিয়েছিলাম, তখন কিন্তু এই পেইন্টেড এইটা যদি আমরা না ব্যবহার করি, রং করিয়েছিলাম অর্থাৎ কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট টেন্স। এই টেন্স এবং ভার্ব আমি প্রত্যেকটা ক্লাসে সব সবাইকে একই কথা বলি যে টেন্স মানেই হচ্ছে ভার্ব এবং ভার্ব মানেই হচ্ছে টেন্স। ভার্বের পরিবর্তনকেই টেন্স বলে। দেখুন আমি বাড়িটিতে রং করি, এটা প্রেজেন্ট টেন্স, বর্তমান কালে হয়। কিন্তু যখন আমি বলবো আমি বাড়িটিতে রং করিয়েছিলাম বা আমি বাড়িটি রং করেছিলাম, আই পেইন্টেড দ্য হোম, পাস্ট ইনডেফিনিট টেন্স। আর পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী কি তা আমরা কিন্তু সবাই জানি, সাবজেক্ট প্লাস ভার্বের V2 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট অংশ। এই জন্য কিন্তু এটা দেখেন এখানে তিনটা ফর্ম করা হয়েছে। এই বাম পাশের এইগুলা হচ্ছে V1 ফর্ম, আর মাঝের যে অংশটা এটাকে বলা হচ্ছে V2 ফর্ম বা পাস্ট ফর্ম, আর এই তৃতীয় অংশটাকে বলা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ এটা হচ্ছে V1 ফর্ম, এটা V2 ফর্ম, আর এটা হচ্ছে V3 ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল। তো আমাদের কিন্তু প্রথম থেকেই এইগুলা ভালোভাবে মুখস্থ করতে হবে। ক্লাস আমার যারাই করবেন এগুলা মুখস্থ করবেন। দেখেন টিচারকে আমি সবাইকে বলি, টিচারকে বলা হয় ফ্যাসিলিটেটর, অর্থাৎ আমি কিন্তু আপনাদের ফ্যাসিলিটি দিতে পারি, সহজ করে দিতে পারি একটা অধ্যায়কে। ন্যারেশন এটা আমরা বুঝতে খুব কঠিন মনে করি, ন্যারেশনটা টিচারের কাজ কি হয়? সহজভাবে আপনাদেরকে বুঝাই দিতে পারে। আমি ভাত রান্না করলাম, মা ভাত রান্না করলো, তাই কি মা আমার খাওয়া খেয়ে দিতে পারবে? পারবে না। কি করতে হবে? এখানে আমার খাওয়া আমাকে নিজেকে খেতে হবে। মনে রাখবেন, এই যে কথাগুলো আমি বলছি, এই কথাগুলো যারা অক্ষর অক্ষরে পালন করে চলবে তারা অল্প সময়ের ভিতরে কথা বলতে পারবে, আর যারা পালন করবে না তারা কথা বলতে পারবে না। ইটস ভেরি ইজি অ্যান্ড সিম্পল। ইফ ইউ অ্যাভয়েড বাই মাই রুলস, আই থিঙ্ক ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি উইদিন আ শর্ট টাইম। বললাম কি, আমি যে অ্যাডভাইস গুলা দিচ্ছি, উপদেশগুলো দিচ্ছি, অ্যাবাইড বাই মানে মেনে যদি আপনি চলেন, তাহলে আপনি অল্প সময়ের ভিতরে দ্রুত কথা বলতে পারবেন। তো এইগুলা কিন্তু প্রথমে মুখস্থ করতে হবে। ওই যে বললাম আমি বাড়িটিতে রং করি, আই পেইন্ট মাই হোম, আর আমি বাড়িটিতে রং করেছিলাম, তখন এই পেইন্টেড শব্দটা যদি আপনার না জানা থাকে তাহলে বাক্যটা আপনি গঠন করতে পারবেন না। তো আমি যদি বলি আমি বাড়িটিতে রং করেছি, করিয়াছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে তখন আমাকে V3 ব্যবহার করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে তখন আমাকে ভার্বের V3 ফর্ম ব্যবহার করতে হবে। এটা মনে রাখবেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানেই হচ্ছে ভার্বের V3 ফর্ম। কেমন? আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। সে স্কুলে গিয়েছে, হি হ্যাজ গন টু স্কুল। তারা মাছ ধরেছে, দে হ্যাভ কট ফিশ। সে একটি ছবি এঁকেছে, হি হ্যাজ ড্রন অথবা শি হ্যাজ ড্রন আ পিকচার। দেখেছেন? তাহলে এইগুলা মুখস্থ করব। এবং আমরা এখানে যে স্পোকেনের রুল গুলা দেখছিলাম, এই স্পোকেনের রুল গুলা কিন্তু স্বর্ণের চেয়েও বেশি দামি। দেখেন আমরা এই রুল গুলো আবারও একটু এখানে দেখবো। যেমন ইয়েট টু থেকে আমরা শুরু করি। ইয়েট টু শব্দের অর্থ হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট রুল, সবাই ভালোভাবে একটু লক্ষ্য করবো আমরা। ইয়েট টু অর্থাৎ এখনো করা হয়নি, এখনো যাওয়া হয়নি, এখনো খাওয়া হয়নি, এমন কিছু থাকলে সেখানে ইয়েট টু ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয় বলেন তো? ইয়েট টু। আমি এখনো তাকে প্রপোজ করিনি, আম ইয়েট টু প্রপোজ হার। আমি এখনো বাজারে যাইনি, আম ইয়েট টু গো টু মার্কেট। দেখেন আই আম, এই আই আম কে ব্রিটিশরা উচ্চারণ করে বলে আম। আম কি বলে বলেন তো? আম। আই আম ইয়েট টু গো টু মার্কেট, আমি এখনো মার্কেটে যাইনি। ইউসুফ ইজ ইয়েট টু কাম, ইউসুফ এখনো আসেনি। দেখেন কথা বলতে গেলে না আপনার টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচের জ্ঞান যতটা থাকা লাগবে,
তার থেকে বেশি জ্ঞান থাকা লাগবে স্ট্রাকচার গুলো সম্পর্কে। এই ইয়ের টু এটা কি কোনো টেন্সের ভিতরে পড়বে? টেন্স আমরা অবশ্যই শিখবো। কেন শিখবো? টেন্স না শিখলে আমরা কোনো বাক্য গঠন করতে পারবো না। টেন্সকে বলা হচ্ছে ইংরেজি ভাষার প্রাণ, তাই না? ইংরেজি ভাষার জননী। টেন্স অবশ্যই লাগবে। কিন্তু এখানে এই রুল গুলা জানতে গেলে এখানে কিন্তু টেন্সের তেমন কোনো ব্যবহার হয় না। ইয়েট টু অর্থ হচ্ছে এখনো করা হয়নি। আম ইয়েট টু প্রপোজ হার, আম ইয়েট টু গো টু মার্কেট। ইউসুফ এখনো আসেনি, ইউসুফ ইজ ইয়েট টু কাম। সে এখনো পরীক্ষায় পাশ করেনি, সে এখনো চাকরিটা পায়নি, তারা এখনো বাড়িটা তৈরি করতে পারেনি। এই ধরনের কথা দেখবেন আমাদের প্রতিনিয়ত বলা লাগে। এগুলো আপনি ইয়েট টু ব্যবহার করে বলতে পারবেন। কি বলেন? ইয়েট টু। আমার সঙ্গে সঙ্গে আপনারা যে যেখান থেকে ক্লাস করছেন আমার সঙ্গে একটু গাইবেন, একটু কথা বলবেন। গাওয়া কেন বললাম? দেখবেন কিছু কিছু গান আছে না, মূল গায়ক যখন গানগুলা করে তখন কিন্তু তার সহশিল্পী বৃন্দ এটাকে ক্রস করে, অর্থাৎ তার সুরটাকে আরো টেনে দেয়। এটা বিভিন্ন বাউল গানে টানে দেখা যায়। তো এখানে বলা হচ্ছে যে ইয়েট টু একটা ব্যবহার। ইয়েট টু শব্দের অর্থ হচ্ছে এখনো করিনি, এখনো যাইনি, এখনো খাইনি, ইয়েট টু ব্যবহার করবেন। তারা এখনো শুরু করেনি, দে আর ইয়েট টু স্টার্ট। দেখেন এই দের পরে আর কেন বসলো? তারা এখনো শুরু করেনি। এখানে করেনি বলতে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বা প্রেজেন্ট টেন্সের একটা নেগেটিভ বোঝাচ্ছে। এই জন্য এখানে আর বসেছে, দে আর ইয়েট টু স্টার্ট। তারা তখনও শুরু করেছিল না, দে ওয়ার ইয়েট টু স্টার্ট দেন। আর এর পরিবর্তে ওয়ার হবে। অর্থাৎ টেন্সটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। প্রেজেন্ট টেন্সে হচ্ছে অ্যামিজার, পাস্ট টেন্সে হচ্ছে ওয়াজ ওয়ার, আর ফিউচার টেন্সে চিহ্ন হচ্ছে শ্যাল বা উইল। তো মনে রাখবেন শ্যালের ব্যবহার বর্তমান সময়ে, শ্যাল কিন্তু মামার বাড়িতে বেড়াতে গিয়েছে, এ আর আসবে না। অর্থাৎ বর্তমান রিসেন্ট ইংলিশ গ্রামারে দেখা যাচ্ছে শ্যালের ব্যবহার প্রায় নেই বললে চলে। শ্যালের ব্যবহার উঠে গেছে, সব জায়গায় উইল ব্যবহার করবেন। যেমন আমি ভাত খাবো, আমরা আগে বলতাম আই শ্যাল ইট রাইস। আই আর উই এর পরে শ্যাল, ফার্স্ট পার্সন এন্ড সেকেন্ড পার্সন, আর অন্য অন্য বাদ বাকি সব জায়গায় উইল। কিন্তু এখন বর্তমান গ্রামারে বলা হচ্ছে, ভালো ভালো যে রাইটার এরা সবাই উইল এর ব্যবহার করছে। আমি বাড়ি যাব, আই উইল গো টু হোম। সে বাড়ি যাবে, হি উইল গো টু হোম। বেশিরভাগ জায়গায় আমরা উইলটা ব্যবহার করব। তো এখানে আমরা কিন্তু যদি বলা হয় প্রেজেন্ট টেন্সে আর হবে, পাস্ট টেন্সে হলে ওয়্যার হতো। আমরা এখনো চাঁদপুরে পৌঁছাইনি। চাঁদপুর একটা জায়গার নাম, একটা জেলা। উই আর ইয়েট টু গো টু চাঁদপুর। এখান থেকে আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, আরেকটা জিনিস খেয়াল করবেন। সেই জিনিসটা হচ্ছে এই ইয়েট টু কথাটার ভিতরে একটা নট থেকে যায়। ইয়েট টু কথাটার ভিতরে একটা নেগেটিভ একটা শব্দ চলে আসে। তারা এখনো শুরু করেনি, ইউসুফ এখনো আসেনি। এগুলো এখানে ইয়েট টু ব্যবহার করতে হবে। কি ব্যবহার করব বলেন? ইয়েট টু। ইয়েট টু শব্দের অর্থ হচ্ছে এখনো করিনি, যাইনি, খাইনি। ইয়েট টু, সেলডম, স্কার্সলি, এই শব্দগুলোর ভিতরে কিন্তু একটা নট কাজ করে। এখানে কিন্তু একটা নট থাকবে। ইয়েট টু এর ভিতরে সেলডম, স্কার্সলি, এর ভিতরে কিন্তু নট থাকবে। সবাই আমরা এখানে ক্লাসে যোগদান করেছি। মেহেদি হাসান ভাইয়া শুনতে পারছেন? ওকে, থ্যাংক ইউ। কারো কোনো সমস্যা হলে বলবেন, আমরা একটু পরে একটু কথা বলবো, প্রেজেন্টেশন নিব। তো তার আগে আমরা এখান থেকে রুলগুলো একটু দেখে আসি। ডিড দিয়ে আমরা বাক্য তৈরি করব, খুব ইজি একটা নিয়ম। তুমি কি ইংরেজি শিখেছিলে? এটা কে হবে? এনিওয়ান ক্যান সে। আপা বলতে পারবেন? তাহমিনা আপা, তুমি কি ইংরেজি শিখেছিলে? এই বাক্যগুলো আপনি বলেন, আপনার দায়িত্ব থাকলো। এইটা বলবেন, অ্যাফার্মেটিভ নেগেটিভ সবকিছুই বলতে হবে। সুস্থ রয়েছেন? কথা বলতে পারবেন? তুমি কি ইংরেজি জি শিখেছিলে? স্যার। অবশ্যই বলেন, তুমি কি ইংরেজি শিখেছিলে? Did you- ডিড ইউ লার্ন ইংলিশ? হ্যাঁ। গতকাল তুমি ইংরেজি প্র্যাকটিস করেছিলে। হুম। ইউ লার্ন ইউ ইংলিশ, প্র্যাকটিসড ইংলিশ ইয়েস্টারডে। সরি, প্র্যাকটিস ইংলিশ ইয়েস্টারডে। ইয়েস, প্র্যাকটিসের তুমি পরে কি ইডি দিতে কলেজে হবে, প্র্যাকটিস। গিয়েছিলে? হ্যাঁ। ডিড ইউ, ডিড ইউ ডিড ইউ গো টু কলেজ? তোমরা কি কলেজে গিয়েছিলে? তখন কি হবে? ডিড দে গো টু, না, তোমরা কি কলেজে গিয়েছিলে? এখানেও একই বাক্য হবে, আহ, একই। ডিড ইউ গো টু একই কলেজ। বাক্য, কারণ ইয়েস। ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমরা। ইউ মানে তোমার, তুমি, আবার হ্যাঁ। ইউ মানে তোমরা। হ্যাঁ, এটা মনে রাখবো আমরা। তারপর তারা তারা কি? কি গতকাল টিভি ছিল? হ্যাঁ। ডিড দে ওয়াচ টিভি ইয়েস্ট লাস্ট নাইট? লাস্ট নাইট, থ্যাংক ইউ। তুহিন কি তুহিন মাদ্রাসা? কি মাদ্রাসায় এসেছিল? ডিড তুহিন কাম মাদ্রাসা? ইয়েস। নুসরাত কি গরিবদের সাহায্য করেছিল? ডিড নুসরাত হেল্প
the poor. থ্যাংক ইউ। দেখেন সবগুলাই কিন্তু আপা এক এক করে সঠিক করে ফেলেছে। এখন এইখান থেকে আমরা আরো নতুন কিছু শিখবো। কিভাবে শিখবো? আর আপা কিন্তু আমেরিকা থেকে ক্লাস করে, আমরা সবাই জানি আমেরিকাতে এখন সকাল, এই জন্য আপাকে বলতে চাচ্ছি গুড মর্নিং, যদিও আমরা এখন এখানে গুড ইভিনিং দিয়ে শুরু করেছি। গুড মর্নিং টু ইউ, থ্যাংক ইউ। তো আমরা এখানে এই বাক্যগুলো থেকে আরো নতুন কিছু শিখবো। আমরা একটা বিষয় জানি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে আমাদেরকে অ্যানালাইসিস করার ক্ষমতা থাকতে হবে। অ্যানালাইসিসটা কেমন আমরা একটু দেখি। তুমি কি ইংরেজি শিখেছিলে? এই বাক্যটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। তো এইটাকে যদি আমি অ্যাফার্মেটিভ করি তখন কি দাঁড়ায়? তখন বাক্যটা হবে শিখেছিলে। তুমি ইংরেজি শিখেছিলে, ইউ লার্নড ইংলিশ। হ্যাঁ, ইউ লার্নড, এল ই এ আর এন টি, এটা হচ্ছে ভি2, লার্ন। Yes. হ্যাঁ, এল ই এ আর এন, লার্ন শব্দের অর্থ হচ্ছে শেখা। আর এল ই এ আর এন টি, এই লার্নটা হচ্ছে ভি3 বা ভি2। ভি2 এবং Yes. ভি3। দেখেন এই এই জন্য আমি বলছি বারবার সবাইকে যে যে যত বেশি আমরা কনজুগেশন অফ ভার্বের ওই ফর্মটা মুখস্থ করব, আমাদের ইংরেজি বলাটা তত বেশি সহজ হয়ে যাবে। টেন্স মানেই ভার্বের পরিবর্তন, আর ভার্বের পরিবর্তন মানেই হচ্ছে টেন্স। কথা বলার শেখা হয়ে যায় এইটার মাধ্যমে। এই যে বললাম তুমি ইংরেজি শিখেছিলে, ইউ লার্নড ইংলিশ। এখানে যদি আমরা কেউ বেস ফর্ম ব্যবহার করি, অর্থাৎ যদি আমরা এইভাবে লিখি এল ই এ আর এন, লার্ন, তাহলে কিন্তু বাক্যটা ভুল হয়ে যাবে। হ্যাঁ, এটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। ইউ লার্ন ইংলিশ, এর বাংলাটা হবে হচ্ছে তুমি ইংরেজি শেখো, তুমি ইংরেজি শেখো। হুম। কিন্তু যখন লার্নড দিলেন, টি যোগ করলেন, তখন তুমি ইংরেজি শিখেছিলে। এইভাবে কথাকে, এইভাবে কথাকে ঘুরাতে হবে। একটা কথাকে যদি আমি বিভিন্ন ভাবে ঘুরিয়ে বলতে পারি, আমি একটা জায়গায় যদি স্থির না থাকি, কথা বলা মানেই তো এই, কথা বলাটা খুবই। ডিটিও সাপোর্টটা বলতে হবে। হ্যাঁ এটা, হ্যাঁ নেগেটিভটা বলেন, নেগেটিভ, তুমি ইংরেজি শেখোনি। হুম, ইউ ইউ ডিড নট লার্ন ইংলিশ। লার্ন হবে স্যার। ইয়েস, তখন বেস ফর্ম হবে। হুম, ডিড ইউ লার্ন। থ্যাংক ইউ। লার্ন ইংলিশ, দেখেছেন? তাহলে এখানে এই বাক্যটা দিয়ে আমরা কিন্তু অনেকগুলো বাক্য তৈরি করে ফেললাম। চারটা বাক্য তৈরি করলাম। আই, ডাব্লিউ আর আই টি ই, আই রাইট আ লেটার, এল ই টি টি ইয়ার। এইটা দিয়ে নতুন একজন আমরা একটু বলবো, আই রাইট আ লেটার। এইটা দিয়ে আমরা বলবো হচ্ছে, এইটা তো অ্যাফার্মেটিভে রয়েছে, এটা নেগেটিভ বলবো, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ, চারটা ফর্মে আমরা বলবো। আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। আমি একটা চিঠি লিখি না। আমি কি একটা চিঠি লিখি? আমি কি একটা চিঠি লিখি না? তাহলে এই চারটা দিয়ে আমরা একটু বলা শিখবো। এনিওয়ান ক্যান সে, হু ক্যান ডু ইট। হ্যাঁ, অবশ্যই। হুম। হ্যাঁ, রাজু ভাইয়া বলেন, আপনি বললে হচ্ছে আই রাইট আ লেটার। দেখি কি আসে আপনার ব্রেনে, বলবেন। হুম। ডু আই রাইট এ লেটার? হ্যাঁ, এটা ইন্টারোগেটিভ বললেন, ধন্যবাদ। ডু আই রাইট আ লেটার, নেগেটিভটা বলেন তাহলে। আই 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 ডোন্ট রাইট এ লেটার। থ্যাংক ইউ, আই ডোন্ট রাইট এ লেটার। আর নেগেটিভ ইন্টারোগেটিভটা কি হবে? ডোন্ট আই রাইট এ লেটার, ডোন্ট আই রাইট এ লেটার, আমি কি একটা চিঠি লিখি না? দেখেন, তাহলে এই যে আপনি নিজেই পেরে যাচ্ছেন একটা বাক্য, এটা আমরা সবাই পারি, কিন্তু আমাদের একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অর্থাৎ আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। আমি একটা চিঠি লিখি না, আই ডোন্ট রাইট এ লেটার। এখানে ডোন্ট কেন নিয়ে আসলাম? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট অনুসারে এখানে কিন্তু ডু নট বা ডাজ নট, ডু নট বা ডাজ নট ব্যবহার করতে হবে। তো এখানে যেহেতু ফার্স্ট পার্সন রয়েছে, পার্সন অর্থাৎ এই যে পুরুষ, পার্সন আই ফার্স্ট পার্সন, এখানে কখনো ডাজ নট হবে না, আই ডোন্ট হবে। ইয়েস, এখানে ডাজ নট হবে না। কিন্তু এখানে যদি এমন থাকতো হি রাইটস আ লেটার বা করিম রাইটস আ লেটার, তখন কিন্তু ডাজ করিম রাইট এ লেটার, ডাজ হি রাইট এ লেটার, ডাজেন্ট হি রাইট এ লেটার। দেখেছেন? তাহলে এই যে সিস্টেমটা, এই যে একটা পদ্ধতি, এইটার মাধ্যমে এইটা শিখেই কিন্তু আমরা ইংলিশে কথা বলবো। আপনার সামনে কেউ বলছে যে আমি ভাত খাই না, তখন এই কথাটা আপনি মনে মনে ভাবছেন যে আমি তো তাহলে স্যারের ব্যাচে ইংরেজি শিখি, ও বলছে যে আমি ভাত খাই না, দেখি এটা ইংলিশে করে দেখি কি দাঁড়ায়। তো এইটা আমরা কি বলবো? আই ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না। এটাকে যদি বলা হবে, এটাকে বলা হবে আমি ভাত খাবো না, তখন হবে আই ওন্ট ইট রাইস। আই ওন্ট ইট রাইস, অর্থাৎ উইল নট কে শর্ট ফর্মে বলা হয় ওন্ট। আই ওন্ট ইট রাইস, আমি ভাত। আই ডোন্ট রাইস, আই ওন্ট ইট রাইস। দেখছেন? তাহলে একটা ছন্দ হয়ে গেল, আই ডোন্ট ইট রাইস, আই ওন্ট ইট রাইস, একটা ছন্দ হয়ে গেল। হ্যাঁ, একটা রাইম, রিদম।
তো বলা হচ্ছে আই ডোন্ট ইট রাইস, আই ওন্ট ইট রাইস। হ্যাঁ, আর এইটাকে যদি পাস্ট টেন্সে হবে তখন আই ডিডন্ট ইট রাইস, ডিড নট কে বলা হচ্ছে ডিডন্ট। তো দেখেন আমরা এখানে এইভাবে কিন্তু এই অ্যানালাইসিস গুলো আমরা বাসায় করব, কারণ একটা ক্লাসে অ্যানালাইসিস করতে গেলে 2 4 5 ঘন্টা কেটে যাবে। তো এই বাক্যগুলো আমরা কি দিয়ে করলাম, ডিড দিয়ে করলাম। এখন এইখানে আপনাদের কিছুটা কাজ দিতে হবে, সেটা হচ্ছে এই বাক্যগুলো একটু এই 4টা ফর্মে করতে হবে। যে কোনো বাংলা বাক্য থেকে বা যে কোনো ইংলিশ একটা সেন্টেন্সকে আপনারা মনে মনে ওই 4 ফর্মে করতে হবে, 4 ফর্মে আপনাদেরকে মুভ করাতে হবে। এই মুভ যখন করানো যাবে তখন কিন্তু আমাদের ইংলিশে কথা বলার যে একটা দক্ষতা এইটা গড়ে উঠবে। কেন গড়ে উঠবে? কারণ আপনি বলতে চাচ্ছেন এখন যে আমি এখন ভাত খাবো না, আমি এখন বাজারে যাব না, আমি এখন সিনেমা দেখবো না। তো এই কথাগুলো নেগেটিভ শব্দ কিভাবে বলতে হবে? প্রথমে সাবজেক্ট আনতে হবে, তারপর টেন্স অনুসারে আপনাকে একটা অক্সিলারি যুক্ত নট আনতে হবে। যদি প্রেজেন্ট টেন্সে কথাটা বলতে চান আমি ভাত খাই না, তাহলে ডু নট আসবে, ডাজ নট আসবে। আর যদি পাস্ট টেন্সে আসে শুধু একটা আসবে ডিড নট, আর ফিউচার টেন্সে আসবে ওন্ট, উইল নট কে বলা হচ্ছে ওন্ট। ল্যাঙ্গুয়েজটা নিয়ে একটু গবেষণা করেন, আমার সঙ্গে আমার কথাগুলো একটু চর্চা করেন, একটু দেখবেন রেকর্ড ক্লাসগুলো, পিডিএফ গুলো, দেখবেন দ্রুত কথা বলা সহজ হয়ে যাচ্ছে। তো এখানে আমরা ডিডের একটা ব্যবহার দেখলাম, এরপর একটা ব্যবহার দেখবো ক্যান নট রেজিস্ট প্লাস আইএনজি, অর্থাৎ এর অর্থ হচ্ছে আমি আর পারছি না। আমাদের বাংলাতে এমন শব্দ অনেক সেন্টেন্স আমাদের সামনে আসে, যেমন ইংরেজি না শিখে আর পারছি না। না, এইটা রেজিস্ট পর্যন্ত হয়ে গিয়েছিল না মনে হয়, এটা অন্য একটা ক্লাসে করাইছিলাম, লাইকলি টু করাইছিলাম। আচ্ছা শোনেন, এটা যদি হয় আমি এখান থেকে আপনাদের আরেকটা একটু দেখাতে চাচ্ছি। এখানে আমাদের যে রুলগুলো একটু বাকি ছিল, একটা ক্লাসে তো সব রুল শেষ হবে না, অনেকগুলো রুল দেখতে হবে আমাদের। এখানে সবগুলো আমি বলেছিলাম যে গোল্ড যেমন দামি, এই রুলগুলোও কিন্তু ইংলিশে কথা বলার জন্য তেমন দামি। এগুলা যদি আমরা ভালোভাবে কভার করতে পারি, প্রতিনিয়ত আমরা কথা বলতে পারবো উইদাউট এনি হেজিটেশন, কোনো হেজিটেশন ছাড়া আমরা কথা বলতে পারবো। যেমন দেখেন এই রুলটা আমরা খুব ইম্পর্ট্যান্ট, এখান থেকে করি। দি দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন প্লাস ভার্বের পর আইএনজি। দেয়ার ইজ নো ডিফিকাল্টি বসাতে হবে একসঙ্গে, তারপর ইন বসাতে হবে, তারপর ছোট্ট একটা কাজ করতে হবে, মূল ভার্বের পর আইএনজি দিতে হবে। কেমন দেখেন, কথা বলায় কোনো সমস্যা নেই, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন টকিং। খোঁজ করায় বা খোঁজায় কোনো সমস্যা নেই, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন সার্চিং। রান্না করায় কোনো সমস্যা নেই, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন কুকিং। আপনি একটা নতুন গ্যাসের চুলা কিনে নিয়ে আসছেন, তো দোকানদারকে আপনি বলে আসছেন যে আজকে নিয়ে কি আজকেই রান্না করতে পারবো? উনি বলছেন হ্যাঁ, রান্না করায় কোনো সমস্যা নেই। কি বলতে হবে? দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন কুকিং। বর্ণনা করায় কোনো সমস্যা নেই, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ডিসক্রাইবিং। দেখছেন, তাহলে এখানে আমাকে এইটুক মনে রাখতে হবে, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন, এরপর ভার্বের পর আইএনজি। তো এখানে বলা হচ্ছে বর্ণনা করায় কোনো সমস্যা নেই, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ডিসক্রাইবিং। ডিসক্রাইব মানে বর্ণনা করা, এটা হচ্ছে এখানে মেইন ভার্ব, এরপর আইএনজি হবে। কথা বলায় কোনো সমস্যা নেই, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন টকিং। খেলা করায় কোনো সমস্যা নেই, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন প্লেইং। লেখায় কোনো সমস্যা নেই, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন রাইটিং। বই পড়ায় কোনো সমস্যা নেই, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন রিডিং বুকস। রিডিং বুকস বা রিডিং, তাহলে এটা হচ্ছে দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন। দেখবেন এই কথাগুলা আমাদের প্রতিনিয়ত আমরা বলি, কিন্তু আমরা এগুলো কিভাবে ইংলিশে বলবো এই রুলগুলা জানতাম না, এই জন্য আমাদের সমস্যা হতো। এখন এই রুলগুলা শিখে এইগুলা দিয়ে আমরা কথা বলার চেষ্টা করব, দেখবেন আপনি পারবেন। কথা বলতে গেলেই কিন্তু এই শব্দগুলা এই বাক্যগুলা চলে আসে। এমন অনেক কথা আমাদের ব্যবহার করা লাগে, যেমন আমি তোমার হাঁটার ধরন পছন্দ করি, আমি তোমার কথা বলার ধরন পছন্দ করি, আমি তোমার ফুটবল খেলার ধরন বা কৌশল পছন্দ করি। এইটা হবে আই লাইকলি দা ওয়ে বা আই লাইক দা ওয়ে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। দেখেন আই লাইক দা ওয়ে এইটা হবে, তারপর দিতে হবে সাবজেক্ট, তারপর ভার্ব। কেমন? আই লাইক দা ওয়ে ইউ টক, এখানে আই লাইক দা ওয়ে এতটুকু হচ্ছে আবার নিয়ম অনুসারে বসেছে, এরপর একটা সাবজেক্ট বসেছে ইউ, আর তারপরে ভার্ব বসেছে টক। টক মানে হচ্ছে কথা বলা। আমি তোমার কথা বলার ভঙ্গি পছন্দ করি, আই লাইক দ্য ওয়ে ইউ টক। আমি তোমার হাঁটার ধরন পছন্দ করি, আই লাইক দ্য ওয়ে ইউ ওয়াক। অনেকে আছে না বলে যে তুমি যে স্টাইলে হাঁটো এটা না আমার ভীষণ ভালো লাগে। তাই বলা হচ্ছে আমি তোমার হাঁটার ধরন পছন্দ করি, আই লাইক দ্য ওয়ে ইউ ওয়াক। আমি তোমার
ফুটবল খেলার কৌশল পছন্দ করি, লিওনেল মেসি, নেইমার, রোনাল্ডো, হ্যাঁ, এদের খেলার কৌশল আমরা অনেকেই পছন্দ করি। তো বলা হচ্ছে আই লাইক দ্য ওয়ে ইউ প্লে ফুটবল, আই লাইক দ্য ওয়ে ইউ প্লে ক্রিকেট। এখন এখান থেকে একটা ছোট্ট হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা হচ্ছে এখানে আমি মাত্র 3টা বাক্য লিখেছি, এর সঙ্গে আপনারা আরো কিছু বাংলা বাক্য তৈরি করবেন এবং সেই বাক্যগুলোর ইংলিশে ট্রান্সলেট করবেন। এখানে আপনারা আরো কিছু বাংলা বাক্য তৈরি করবেন এবং সেইগুলার ইংলিশে ট্রান্সলেট করবেন। দেখবেন আপনারা নিজেরাই পেরে যাচ্ছেন এই নিয়ম দিয়ে। আই লাইক দ্য ওয়ে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। যেমন আমি তোমার লেখার ধরন পছন্দ করি, আমি তোমার বসার ধরন পছন্দ করি, এটা আই লাইক দ্য ওয়ে হবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। এরপর রয়েছে উড ইউ মাইন্ড। হ্যাঁ, এটা একটা ভালো নিয়ম, আগে একটা রুটিনে এটা ছিল, একটা রুলের ভিতরে এটা করেছিলাম যে উড ইউ মাইন্ড, এটা হচ্ছে ভদ্রভাবে কাউকে কোনো সুপারিশ করতে গেলে উড ইউ মাইন্ড ব্যবহার করা হয়, সুপারিশ বা কোনো কিছু জিজ্ঞাসা করা। যেমন আপনার অফিসে নতুন একজন আপনার কলিগ এসেছে বা একজন নতুন সে চাকরি পেয়েছে এসেছে, তাকে আপনি বলছেন যে দয়া করে আপনার নামটি কি বলবেন, উড ইউ প্লিজ টেল মি ইওর নেম। হ্যাঁ, দয়া করে আপনার কলমটিকে আমাকে ধার দিবেন, উড ইউ প্লিজ লেন্ড মি ইওর পেন। দয়া করে কিছু টাকা ধার দিবেন, উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি। তো এই বাক্যগুলো আমরা উড ইউ প্লিজ ব্যবহার করব, তারপর ভার্ব ব্যবহার করব। উড ইউ প্লিজ, তারপর ভার্ব। যেমন আমাকে কিছু টাকা ধার দিবেন, উড ইউ মাইন্ড লেন্ড মি সাম মানি। এই লেন্ড শব্দের অর্থ হচ্ছে ধার দেওয়া। আর ব্রো মানে হচ্ছে ধার করা। যেমন আমি গতকাল কিছু টাকা ধার করেছিলাম, আই ব্রোড সাম মানি ইয়েস্টারডে। আই ব্রো ওর সঙ্গে ইডি হবে, আই ব্রড সাম মানি ইয়েস্টারডে ফ্রম মাই ফ্রেন্ডস। গতকাল আমি আমার বন্ধুদের কাছ থেকে কিছু টাকা ধার করেছিলাম, বা আমি আমার বন্ধুদের গতকাল কিছু টাকা ধার দিয়েছিলাম, আই লেন্ড সাম মানি টু মাই ফ্রেন্ডস। আই লেন্ড সাম মানি টু মাই ফ্রেন্ডস। এখন মনে রাখবেন লেন্ড হচ্ছে ধার দেওয়া, আর ব্রো মানে হচ্ছে ধার করা। এটা মনে রাখতে হবে। উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি, উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি। তারপর উড ইউ প্লিজ টেল মি ইওর নেম, উড ইউ প্লিজ মুভ অ্যাসাইড। দয়া করে কি একটু সরে বসবেন। বাসের সিটে উঠেছি, এক সিটে একজন মোটা লোক বসে আছে, তো আমি বসতে পারছি না, তাকে একটু বললাম ভদ্রভাবে উড ইউ প্লিজ মুভ অ্যাসাইড, বা উড ইউ মাইন্ড মুভিং অ্যাসাইড, আপনি কি দয়া করে একটু সরে বসবেন। এটা দেখবেন প্রায়ই আমরা যারা গণপরিবহন ব্যবহার করি, বাস, বিভিন্ন অটো রিক্সা, রিক্সা বা সিএনজি, এটাতে উঠলে যদি বসতে অসুবিধা হয়, আপনি ইংলিশে বলতে এটা পারবেন, উড ইউ প্লিজ মুভ অ্যাসাইড, অথবা উড ইউ মাইন্ড মুভিং অ্যাসাইড প্লিজ। এই বাক্যগুলো আমরা স্যার, পাড়া, উডও পাড়া, কিন্তু উড হচ্ছে আপনি অর্থে সম্বোধন করে ব্যবহার করতে হয়, উড উড। ইয়েস, একদমই ঠিক, উড এবং কুড। দ্যাটস ওয়াই হুম, আপনি আর কি এভাবে এখন ক্যান বলতে পারতো যে ঠিক বলেছেন, ক্যানের ক্যান, ব্যবহারটা। ক্যানের পরে হ্যাঁ কুড ব্যবহার করতে হ্যাঁ, হয়। আমি একটু অ্যানালাইসিস করে দিই, ক্যানটা ব্যবহার করা হয় যেমন আমি যদি কাউকে বলি, হ্যাঁ, বলা হয় আমি অনেক যদি সময়। বলি কাউকে বললাম যে ক্যান ইউ টেল মি ইওর নেম, ক্যান ইউ টেল মি ইওর নেম, এখানে কিন্তু ক্যানটা ব্যবহার আমি যাকে বলছি। ছোটকে বলা যায়, কিন্তু যখন বড়দের বলতে হবে তখন সম্বোধন করে কুড ইউ টেল ইউর নেম। অ্যাবসলিউটলি রাইট। অর্থাৎ আমার কোনো সমবয়সী, আমার কোনো বন্ধু বান্ধব, অথবা আমার বয়সের ছোট যাদেরকে তুই সম্পর্ক করে কথা বলা যায়, তুই সম্বোধন করে কথা বলা সেখানে যায়, ক্যান। তাদের ক্ষেত্রে আমরা ক্যান Can. ব্যবহার করব। হ্যাঁ, গ্রামার অনুসারে বলা হচ্ছে ক্যানটা ব্যবহার করা হয় সমবয়সী অথবা জুনিয়র, বা যাদের সাথে তুই করে বলা যায়। ক্যান অর্থ একটু অভদ্রতা প্রকাশ করে। হ্যাঁ, ক্যান ইউ টেল মি ইওর নেম, অর্থাৎ তুই কি তোর নামটা আমাকে বলবি বা বলতে পারবি, বা তুমি কি তোমার নামটা আমাকে বলতে পারবে, তুই বা তুমি করে বোঝালে ক্যান ব্যবহার করবেন। খাবার আর যদি আপনি বা ভদ্রতার সহিত বা আপনি করে কাউকে অনেক বলতে হয়, খাবার সব। সেখানে কুড অথবা উড ব্যবহার করব। হ্যাঁ, ভদ্রতার সম্পর্ক হলে কুড অথবা উড। আর যদি একটু বয়সে ছোট হয় বা তুমি বা তুই করে বলতে হয়, সেখানে আমরা ক্যানের ব্যবহার করব। এটা ডিটেলস একটা ক্লাস আমরা ওই মডেলের ক্লাসে ক্যান কুডের ভিতরে পাইবো। এরপর রয়েছে ডোন্ট বি আপসেট, মন খারাপ করো না। আমরা ইম্পর্টেন্ট কিছু একটু রুলটা একটু দেখছি। দ্যাটস ওয়াই অ্যাফার্মেটিভ ইজ এইটা। দেখেন বলা হচ্ছে যে কোনো কিছুতে কেউ পারদর্শী অর্থে গুড অ্যাট ব্যবহার করা হয়। কেউ কোনো কিছুতে পারদর্শী, আমি ইংরেজিতে মোটামুটি পারদর্শী, আপনাদের পড়াই তাই না। আই অ্যাম গুড অ্যাট ইংলিশ, হি ইজ গুড অ্যাট ইংলিশ, হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, হি ইজ গুড অ্যাট ইকোনমিক্স। সে অর্থনীতিতে পারদর্শী, সে অঙ্কে পারদর্শী, সে ইংরেজিতে পারদর্শী। এখানে গুড অ্যাট ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে বলেন।
গুড good অ্যাট, at. হি ইজ গুড অ্যাট ইংলিশ, সে ইংরেজিতে পারদর্শী। আমি সাঁতার কাটায় দক্ষ, হ্যাঁ, দক্ষ ছিলাম বা পারদর্শী ছিলাম, পাস্ট টেন্স, তখন ইজের পরিবর্তে একটু অসটা ব্যবহার করব। আই ওয়াজ গুড অ্যাট সুইমিং, আই ওয়াজ গুড অ্যাট সুইমিং। সে ইংরেজিতে কথা বলায় পারদর্শী ছিল, হি ইজ, এখানে এটা করবেন আপনারা, বা হি ইজ গুড অ্যাট, এটা ওয়াজ হবে, হি ওয়াজ, এটা ইজ এর পরিবর্তে ওয়াজ, WAS, হি ওয়াজ গুড অ্যাট স্পিকিং ইংলিশ, সে ইংরেজিতে কথা আর বলায় যদি পারদর্শী ছিল। ছিল তাহলে ওয়াজ হবে, আর যদি ইজ হয়, পারদর্শী, সে ইংরেজিতে পারদর্শী, ইজ গুড অ্যাট ইংলিশ। ইয়েস, তখন হি ইজ গুড অ্যাট ইংলিশ। অর্থাৎ প্রেজেন্ট মানে টেন্সটা শুধু একটু আমরা খেয়াল করব, প্রেজেন্ট টেন্স হলে প্রেজেন্ট টেন্সের ভার্ব ব্যবহার করব, পাস্ট টেন্স হলে পাস্ট টেন্সের ব্যবহার। তারা ক্রিকেট খেলায় পারদর্শী, এটা এখানে দেওয়া নেই, কি হবে বলেন তো? দে আর গুড অ্যাট প্লেইং ক্রিকেট, দে আর, সে পারদর্শী, হি ইজ গুড অ্যাট হি ইজ কুকিং, গুড অ্যাট কুকিং, কুকিং, সে অঙ্ক করায় পারদর্শী, সে গান গাওয়ায় হি ইজ পারদর্শী, হ্যাঁ, গুড অ্যাট ডুইং ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স। হ্যাঁ, সে ক্রিকেট খেলায় পারদর্শী, সে লুডো খেলায় পারদর্শী। অর্থাৎ এই যে আমি এখানে Good দেখেন at. একটা স্ট্রাকচার দেখাই দিয়ে ওই স্ট্রাকচারে, আমিও লুডো খেলায় খুব পারদর্শী, আমার খুব ফেভারিট গেম। আচ্ছা যাই হোক, এটা নিয়ে পরে কথা বলছি। তো এইখানে একটা বিষয় বললাম, দেখেন আমি একটা রুল দেখিয়ে ওই রুলের অধীনে দুইটা তিনটা বাক্য দিয়েছি। এখানে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন, খুব ভালো লাগছে দেখে। এইভাবে আপনারা পাঠাবেন, এইভাবে করবেন, লেখার ঝামেলায় যাওয়ার দরকার নেই, রেকর্ড করে পাঠাবেন। এই রুলটা সামনে নিয়ে আপনি আপনার ফোনে রেকর্ড করবেন যে সেই ইংরেজিতে পারদর্শী, সে সাঁতার কাটায় পারদর্শী। এইভাবে আপনি আরো কয়েকটা বাক্য করবেন, সে রান্নায় পারদর্শী, সে বিরিয়ানি তৈরিতে পারদর্শী, সে বাগান তৈরি করায় পারদর্শী, সে গান গাওয়ায় পারদর্শী। হ্যাঁ, এইটা দিয়ে যখন অনেকগুলো বাক্য, গুড এট কুকিং বিরিয়ানি, ইস, হি ইজ ইয়েস, গুড এট সিঙ্গিং, হি ইজ গুড অ্যাট, সিঙ্গিং। হি ইজ গুড অ্যাট প্লেইং লুডো, আই এম গুড অ্যাট প্লেইং লুডো, হি ইজ গুড অ্যাট প্লেইং চেস, চেস মানে হচ্ছে কার্ড, তাস খেলা। আচ্ছা যাই হোক, তো এইখান থেকে আমরা কয়েকটা বাক্য তৈরি করব। এরপর দেখতে পাচ্ছি ইফ আই ওয়ার ইউ, দেখেন অবাস্তব কল্পনা বা কাল্পনিক অর্থে এই স্বাভাবিক ভার্বটা থাকে না, এখানে অজের পরিবর্তে ওয়ার হয়ে যায়। কি হয় বলেন? অজের পরিবর্তে ওয়ার হয়। Where? ইফ আই ওয়ার ইউ আই উড, হ্যাঁ, কল্পনা অর্থে কিন্তু এটা আমরা ব্যবহার করব, কল্পনা অর্থে আমরা এই শব্দগুলা ব্যবহার করতে পারি, অজের পরিবর্তে ওয়ার ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব এই রুলটা আমরা এখানে এর মাধ্যমে জানতে পারবো। যেমন ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম বা তোমার জায়গায় যদি আমি থাকতাম, আই উড এনজয় মাই ভ্যাকেশন, তাহলে আমি আমার ছুটিটা উপভোগ করতাম। এনজয় হচ্ছে উপভোগ করা। অর্থাৎ স্ট্রাকচার হবে ইফ আই ওয়ার ইউ, তারপর আবার আই উড, তারপর ভার্ব বসবে। কি বললাম? ইফ আই ওয়ার ইউ, তারপর আই উড, তারপর ভার্ব বসবে। আমি যদি তোমার স্থানে থাকতাম তবে আমার ছুটিটি উপভোগ করতাম। ইফ আই ওয়ার ইউ I would enjoy my vacation. If I were you, I would answer the questions. আমি যদি তোমার স্থানে হতাম তাহলে প্রশ্নের উত্তর দিতাম। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে গরিবদের সাহায্য করতাম। এক বন্ধু আরেকজনকে বলছে যে আমি যদি তোর মতো ধনী হইতাম তাহলে সমাজের অনেক গরিব মানুষকে আমি সাহায্য করতাম। তো কি বলছে? ইফ আই ওয়ার ইউ, অর্থাৎ আমি যদি তোমার জায়গায় থাকতাম। আমরা জানি আই এর পরে ওয়াজ বসে সব জায়গায়, যেমন আমি একজন শিক্ষক ছিলাম, আই ওয়াজ এ টিচার। স্যার এটা তো একটা রুল, হ্যাঁ, এটা রুল। আপনি, তো এটা তো আমরা রুল স্যার এটা পুরাটা। রুল তো ইফ এই, আই ওয়্যার, হ্যাঁ, তো এই ওয়্যার কেন হচ্ছে? রুল বললে শুধু হবে না, এটা বলতে হবে যে যখন অবাস্তব কল্পনা, কল্পনা করা হয় তখন, যেমন বলা হচ্ছে ইফ আই ওয়্যার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, ইফ আই ওয়্যার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। অর্থাৎ বলা হচ্ছে কি, আমি যদি স্যার এখানে পাখি আমার একটু হতাম। কথা আছে স্যার, বলেন। অবাস্তব কল্পনা না মনে হয় স্যার, জাস্ট কল্পনা অর্থ, অবাস্তব কল্পনা হলে তো ওটা স্যার অন্য জিনিস। না, এখানে গ্রামারে দেখেন, এখানে আমি ব্যাখ্যাটা দেয়নি লেখার সময়, এটা অবাস্তব কল্পনাটাই কিন্তু গ্রামারের লেখা রয়েছে। কেননা এই যে আমি যদি পাখি হতাম, তার মানে কি মানুষ কখনো পাখি হতে পারে না, এটা একটা অবাস্তব কল্পনা। হ্যাঁ, বলছি যে এই প্রশ্নটা দেখেন, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে গরিবদের সাহায্য করতাম। অর্থাৎ আমি আমার সমাজে, আমার পাশের বাড়িতে একজন লোক রয়েছে 10 কোটি টাকার মালিক, আর আমার কাছে 10,000 টাকাও নেই। তো আমি তাকে বলছি যে আঙ্কেল, আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে আজকে গরিবদের সাহায্য করতাম। আই ওয়্যার অর্থাৎ ইউ, আই আমি, উড ইয়েস, হেল্প দ্য পুর। ইয়েস, অর্থাৎ আমি কিন্তু ওই কোটিপতির জায়গায় যেতে পারতেছি না মন চাইলেও। হ্যাঁ, অর্থাৎ এখানে কল্পনা বা অবাস্তব কল্পনা এমন স্যার বুঝালে, যেতেও তো পারে স্যার হ্যাঁ ভবিষ্যতে। অবশ্যই পারি, ঠিক ঠিক। তো এই কল্প, স্যার সব কিছু যে অবাস্তব না, কল্পনা হ্যাঁ হ্যাঁ, আছে। এটা ইজ ইট পসিবল, এটা সম্ভব। যাই হোক,
তো এখানে কল্পনাই আমরা বলি, কল্পনা বোঝালে তখন আমরা অজের পরিবর্তে এখানে ভার্বটা চেঞ্জ করে ওয়ার নিয়ে আসবো। স্বাভাবিকভাবে কখনো আই এর পরে ওয়ার বসে না, কারণ ওয়ারটা হচ্ছে প্লুরাল বোঝায়। এখানে যদি ইউ হতো, দে হতো, তাহলে ওয়ার দিতে পারতাম, কিন্তু এখানে এই নিয়মটাই হচ্ছে আই এর পরে ওয়ার। ইফ আই ওয়ার ইউ, আই উড এরপর ভার্ব। ইফ আই ওয়ার ইউ, আই উড এনজয় মাই ভ্যাকেশন। ইফ আই ওয়ার, বলেন। স্যার এগুলো তো সম্ভবত কন্ডিশনের ক্ষেত্রে ইউজ করে। হ্যাঁ, এই বাক্যগুলো কিন্তু একদমই ঠিক বলেছেন। কন্ডিশনাল সেন্টেন্সটা আমি করাবো। কন্ডিশনাল সেন্টেন্স এগুলো অর্থাৎ শর্ত দেওয়া থাকে, যেমন ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, তাহলে আমি যাব। যদি বৃষ্টি হয়, যদি বৃষ্টি হয় তাহলে আমি ছাতাটা সঙ্গে নিব। যদি সে আসে তাহলে আমি তাকে উপহারটি দিব। এগুলো কিন্তু শর্তমূলক বাক্য। এই যে বাক্যগুলো বললাম, যদি সে আসে তাহলে আমি যাব, এগুলো হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। কন্ডিশনাল সেন্টেন্স চার প্রকার: জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। আচ্ছা, যাই হোক, তো দেখেন এখানে একটা কন্ডিশনারের বাক্য আমরা শিখে আসলাম। এরপর একটা রুল শিখবো, হচ্ছে দেয়ার ইজ নো নিড। তো দেয়ার ইজ কে শর্ট ফর্মে বলা হয় দেয়ার্স। দেখেন এখানে লিখেছি দেয়ার্স। দরকার নেই। দরকার নেই। তো বলা হচ্ছে চিন্তিত হওয়ার কোনো দরকার নেই। মনে করেন আপনি একটা ভুল করেছেন বা আপনার কোনো একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আমি আপনার কাছে গিয়ে বলছি যে এটা কোনো বিষয় না, ডাক্তার বলেছে চিন্তিত হওয়ার কোনো দরকার নেই, হতাশ হওয়ার কোনো দরকার নেই। আপনি প্রথমবার চাকরির ইন্টারভিউ দিয়ে চাকরিটা পেলেন না, আমি There is no need to টু be বি আপসেট। upset. মিথ্যা বলার দরকার নেই, দেয়ার ইজ নো নিড টু There is টেল no need লাই। to tell lies. টু লাইস, হ্যাঁ। সত্য বলার দরকার আছে, বা এখানে দরকার নেই দিয়ে করব, যেমন হতাশ হওয়ার দরকার নেই। ক্রিকেট খেলার কোনো দরকার নেই, দেয়ার ইজ নো নিড টু There is প্লে no need ক্রিকেট। to play cricket. এখন বাইরে ঘুরতে যাওয়ার কোনো দরকার নেই, কারণ বাইরে There এখন is no প্রচুর। need to go গো আউটসাইড, outside. গো আউটসাইড, হ্যাঁ। তারপর এখন খাওয়ার কোনো দরকার নেই, দেয়ার ইজ নো নিড There টু is no ইট। need to ইট, এখন eat. রান্না করার কোনো দরকার নেই, দেয়ার ইজ নো There নিড is টু no কুক। need to cook. হোক। তো এই বাক্যগুলা কিন্তু আমরা দেখেন এই রুলগুলো ব্যবহার করে অতি সহজে অল্প সময়ের ভিতরে দ্রুত করতে পারতেছি। এই দেয়ারের একটা ব্যবহার, এই রুলটা বোঝায় হচ্ছে কি, কোথাও কোনো জিনিস স্থিরভাবে আছে, ছিল, নাই, অর্থাৎ আছে, নাই, ছিল, ছিল না। এই কথাটা সবাই মনে রাখবো। আছে, নাই, ছিল, ছিল না, এমন থাকলে আমরা দেয়ারের ব্যবহার করব। যেমন দেয়ার ইজ এ মস্ক ইন দিস ভিলেজ, এই গ্রামে একটি মসজিদ আছে। মসজিদ আছে, হ্যাঁ, দেয়ার ইজ বলেছি। যদি বলতাম এই গ্রামে একটি মসজিদ ছিল, তখন আপনি ওয়াজ, দেয়ার ওয়াজ এ মস্ক ইন দিস ভিলেজ। এই বনে হরিণ আছে, দেয়ার আর, দেয়ার আর ডিয়ার ইন Here in দি the জঙ্গল। তারপর দেয়ার ওয়াজ বা ওয়ার ব্যবহার, টেবিলের উপর একটি কলম ছিল, তাহলে এখানে There ওয়াজ was a ব্যবহার করব। on হ্যাঁ, the দেয়ার ওয়াজ এ table. পেন অন দ্য টেবিল। আচ্ছা, দেয়ার উইল বি শব্দের অর্থ কি হবে, বা দেয়ার উইল বি, দেয়ার উইল হ্যাভ থাকবে, দেয়ার ক্যান বি থাকতে পারে, দেয়ার ক্যান বি এ মিস্টেক হেয়ার, এখানে একটি ভুল থাকতে পারে। আপনি একটা পৃষ্ঠা লিখেছেন। There can be, হুম, there must be, হ্যাঁ, there হ্যাঁ, should be. যেমন বলা হচ্ছে কি থাকা যে, উচিত। হ্যাঁ, দেয়ার ক্যান বি দিয়ে যদি বলা হয় থাকতে পারে, বলা হচ্ছে যে এখানে একটি পাখি থাকতে পারে, দেয়ার ক্যান বি এ বার্ড। এখানে একটি বাঘ থাকতে পারে, দেয়ার ক্যান বি আ টাইগার। দেয়ার উইল বি বা দেয়ার উইল হ্যাভ, এই যে বাক্যগুলো আমরা বলছি, এই বাক্যগুলো কিন্তু এই রুল ব্যবহার করে করব। এখান থেকে আপনারা নিজেরা তৈরি করবেন। দেয়ার উইল বি দিয়ে তৈরি করতে হবে, যেমন সেখানে হবে বা সেখানে থাকবে। সেখানে একটি মসজিদ হবে, দেয়ার উইল বি আ মস্ক। সেখানে একটি পুকুর খনন করা হবে, দেয়ার উইল বি আ পন্ড। পন্ড, অথবা যদি খনন করা হয়, হ্যাঁ, দেয়ার উইল বি ডিগিং আ পন্ড, সেখানে একটি পুকুর খনন করা হবে বা হতে থাকবে। ডিগিং অর্থাৎ আইএনজি ফর্ম। তারপর হ্যাঁ। দেয়ার ক্যান হ্যাভ, দেয়ার ক্যান বি, দেয়ার কুড বি থাকতে পারতো, যেমন সেখানে একটি খেলার মাঠ থাকতে পারতো বা মাঠ থাকতে There পারতো। would be a ফিল্ড দেয়ার, আবার ওখানে দেয়ার দিতে field হবে। বা দেয়ার কুড বি এ ফিল্ড দেয়ার, সেখানে একটা মাঠ থাকতে পারতো। একটা দেয়ার হচ্ছে এই দেয়ার, আবার একটা দেয়ার মানে হচ্ছে সেখানে, সেখানে একটা মাঠ, সেখানে। হ্যাঁ, বা গ্রামে একটা মাঠ থাকতে পারতো, দেয়ার কুড বি এ ফিল্ড ইন দা ভিলেজ। ইন দা ভিলেজ হতে পারে, দেয়ার মে বি, কি হবে বলেন, দেয়ার মে বি। যেমন তারা ডাক্তার হতে পারে, সেখানে একটি হাসপাতাল There হতে may পারে, দেয়ার মে বি এ there হসপিটাল। may be হসপিটাল। hospital. এই নদীতে কুমির থাকতে পারে, আমরা এটা প্রায়ই বলি, তাই না? There দেয়ার may মে be বি আ ক্রোকোডাইল ইন crocodile দিস রিভার, ইন দা রিভার।
দেয়ার মাস্ট বি, অবশ্যই হবে। কি হবে বলেন? দেয়ার মাস্ট বি, অর্থাৎ অবশ্যই হবে। যেমন সেখানে অবশ্যই একটা মসজিদ নির্মাণ করা হবে। দেয়ার মাস্ট বি বিল্ড আ মস্ক, বিল্ড আ মস্ক। আচ্ছা, থাকতে নাও পারে এমন বুঝালে দেয়ার মে নট বি। কি হবে বলেন? দেয়ার মে There may নট not বি। be. There may not be. দেয়ার মে নট বি পিপল অন দ্য স্ট্রিট, রাস্তায় লোকজন নাও থাকতে পারে। এখন ঠিক দুপুরবেলা বা এখন গভীর রাত, এখন রাস্তায় মানুষ নাও থাকতে পারে। তারপর দেয়ার মাস্ট হ্যাভ বিন, নিশ্চয়ই ছিল। দেয়ার মাস্ট হ্যাভ বিন, নিশ্চয়ই ছিল। আমার ব্যাগে নিশ্চয়ই একটা ছাতা ছিল। দেয়ার মাস্ট হ্যাভ বিন অ্যান আমব্রেলা ইনসাইড মাই ব্যাগ। দেখছেন? দেয়ার মাস্ট হ্যাভ বিন অ্যান আমব্রেলা ইনসাইড মাই ব্যাগ। দেয়ার শুড বি, থাকা উচিত। যেমন সেখানে একটা মসজিদ থাকা উচিত, দেয়ার শুড বি আ মস্ক। তারপরে খুলনায় একটি চিড়িয়াখানা থাকা উচিত। হতে পারে। হ্যাঁ, উচিত হতে পারে। সেখানে একটা চিড়িয়াখানা থাকা উচিত। উচিত হতে পারে। হ্যাঁ, দেয়ার শুড বি আ জু ইন ঢাকা, ইন কক্সবাজার, ইন চট্টগ্রাম। দেয়ার শুড বি, থাকা উচিত। তারপর এই গ্রামে একটি স্কুল থাকা উচিত। দেয়ার শুড বি আ স্কুল ইন দিস ভিলেজ। হ্যাঁ, থাকা উচিত না, তখন কি হবে? দেয়ার শুড নট বি। দেয়ার শুড নট বি, পত্রটিতে কোনো ভুল থাকা উচিত না। দেয়ার শুড নট বি এনি মিস্টেকস ইন দ্য লেটার। থাকা উচিত ছিল, দেয়ার শুড হ্যাভ বিন। দেয়ার শুড হ্যাভ বিন। এই গ্রামে, এই একটা গ্রামে অনেক লোক, বলা হচ্ছে এই গ্রামে একটা মসজিদ থাকা উচিত ছিল। দেয়ার শুড হ্যাভ বিন আ মস্ক ইন দিস ভিলেজ। দেয়ার শুড হ্যাভ বিন আ মস্ক ইন দিস ভিলেজ। হ্যাঁ, থাকতে পারবে। যেমন দেয়ার কুড হ্যাভ বিন, দেয়ার কুড হ্যাভ বিন অর্থ হচ্ছে থাকতে পারবে। দেয়ার কুড হ্যাভ বিন আ মস্ক ইন দা ভিলেজ। আছে বলে মনে হয়, দেয়ার সিমস টু বি। যেমন এখানে একটা বাঘ আছে বলে মনে হয়, দেয়ার সিমস টু বি আ টাইগার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিম টু বি অর্থ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, দেয়ার সিমস টু বি, যেমন মনে হয়, অর্থাৎ আমার মনে হয় সে জ্ঞানী। আই সিমস টু বি হি ইজ আ ওয়াইজ। অর্থাৎ সিমস টু বি শব্দের অর্থ হচ্ছে মনে হয় বা মনে হয় এরকম। এই নদীতে সাপ আছে বলে মনে হয়, দেয়ার সিমস টু বি এ স্নেক ইন দা রিভার। দেখেছেন? তাহলে এই বাক্যগুলা কিন্তু, এই রুলগুলো যদি আমরা জানি, বাক্যগুলো আমরা অতি সহজে পারবো। ইংরেজিতে কাউকে জন্মদিনের বার্থডে গ্রিটিংস আমরা কিভাবে জানবো? দেখবেন প্রতিনিয়ত আপনার আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন পরিবার পরিজনের যদি জন্মদিন পালন করা হয়, আমরা হ্যাপি বার্থডে বলি। তো বলা হয় হ্যাপি বার্থডে টু ইউ। তো এর অর্থ হচ্ছে তোমাকে শুভ জন্মদিন, তোমাকে শুভ জন্মদিন। এই দিন বারবার ফিরে আসুক, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দিস ডে। আমরা অনেকেই এই ইংলিশটা বলি কিন্তু এর অর্থ জানতাম না, আজকে জেনে ফেললাম। বলা হচ্ছে এই দিনটি তোমার জীবনে বা বারবার ফিরে আসুক, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দিস ডে। দেখেছেন? আমরা কিন্তু খেয়াল করবেন, বর্তমান এই যুগে অনেক ইংলিশ শব্দ ব্যবহার করি যার বাংলা জানি না। আমরা প্রত্যেকে মোবাইল ব্যবহার করি, অনেকে দুইটা করেও মোবাইল ফোন ব্যবহার করি। আমার তো তিনটা রয়েছে, তাই না? তো এখানে কিন্তু এটা আমার প্রয়োজনে লাগে তাই ব্যবহার করি। তো বলা হচ্ছে যে এই কথাগুলা, অর্থাৎ কোনটা যেন বলতে চাচ্ছিলাম, হঠাৎ করে মনে থেকে চলে গেল, যে আমাদের এই যে প্রয়োজনীয় শব্দ, এইগুলো আমরা কেন ব্যবহার করব। ও, পেয়েছি। যেমন এই যে বললাম মেনি মেনি হ্যাপি রিটার্নস টু অফ দিস ডে, এই দিন বারবার ফিরে আসুক। আমরা কিন্তু এই ইংলিশটা ব্যবহার করি। আমিও কিন্তু একটা সময় এটা বলতাম কারো জন্মদিনে, যে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দিস ডে। কিন্তু এইটা যখন আমি পড়াতে আসলাম আরো কয়েক বছর আগে, তখন এটার বাংলা অর্থটা আমি জেনে দেখলাম কি, বাহ দারুণ তো, আমরা তো শুধু ইংলিশ বলতাম কিন্তু তার বাংলা জানি না। কিন্তু মূল বিষয়টা হচ্ছে, আমরা এই যে মোবাইল ফোন ব্যবহার করি, মোবাইল ফোনের বাংলা কি আমরা তেমন কেউ এখানে জানি? কেউ জানি, কেউ জানি না। দেখবেন মোবাইল ফোন রিলেটেড যত শব্দ রয়েছে আমরা শুধু ইংলিশ বলে যাই, বাংলা জানি না। আমরা অনেক সময় বলি না যে আমার ফোনে একটা মেসেজ এসেছে, বা আমার ফোনের প্রোফাইলে ছবিটা চেঞ্জ করব, বার্তা এসেছে স্যার। বার্তা এসেছে। কিন্তু যদি বলা হয় প্রোফাইল, এই যে বলি না আমরা প্রোফাইল, আমার প্রোফাইল পিকচারটা একটু চেঞ্জ করব, বা আমার ফোনের পাসওয়ার্ডটা চেঞ্জ করব, আমার ফোনের সেটিংসটা ঠিক নাই এটা ঠিক করব, আমার ফোনের ব্যাক পার্ট নষ্ট হয়ে গিয়েছে, অনেক শব্দ রয়েছে দেখবেন এই বিশেষ করে ফোন রিলেটেড। ব্যাকওয়ার্ড মানে পিছন সাইড নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, মানে কিন্তু ঘটনা নষ্ট কিন্তু হয়ে গেছে। মোবাইল শব্দের বাংলা অর্থ কি আমরা একটু বলবো? কেউ এনিওয়ান ক্যান? না, মোবাইল শব্দের অর্থ মুঠোফোন মোটেই হবে না, এটা ডিকশনারিতে দেখবেন, আজকেই দেখবেন।
মোবাইল আমরা সবাই ব্যবহার করি, কিন্তু আমরা 99% অনেক এডুকেটেড পার্সন, হায়ার এডুকেটেডরাও আমরা জানি না মোবাইল শব্দের অর্থ কি। দেখবেন পুলিশে মাঝে মাঝে মোবাইল কোড বসায়, এটা বলে হচ্ছে মোবাইল। মোবাইল শব্দের অর্থ হচ্ছে, একটা হচ্ছে মোবাইল, আরেকটা শব্দ না, শব্দের হচ্ছে মোবিল। এই মোবিলটা হচ্ছে আমরা মোটর সাইকেল বা আমাদের ইঞ্জিন অয়েল যেটাকে ব্যবহার করি, এটাকে মোবিল বলা হচ্ছে। আরেকটা আমরা যেটা ব্যবহার করি, যেটাকে মুঠোফোন বলছেন, এটাকে বলা হচ্ছে মোবাইল। মোবাইল শব্দের অর্থটা আজকে সবাই আমরা একটু জেনে রাখবো। মোবাইল শব্দের অর্থ হচ্ছে ভ্রাম্যমান। অর্থাৎ দেখবেন আপনি যেখানেই যাবেন ওই যন্ত্রটাও আপনার সঙ্গে সঙ্গে ও ভ্রাম্যমান ঘুরে বেড়ায়। মোবাইল শব্দের অর্থ হচ্ছে ভ্রাম্যমান। এটা একটু মনে রাখবো আমরা। তো এইভাবে কিন্তু আমরা সামনে, বহনযোগ্য টেলিফোন যেটা। হ্যাঁ হ্যাঁ, একটা রয়েছে ল্যান্ড ফোন। আগের দিনে দেখা যেত তারের সংযোগ বাসায় থাকতো, কিন্তু এখন আমরা পকেটে যেটা নিয়ে বেড়াই, এটা বহনযোগ্য, এটা এক জায়গা থেকে অন্য জায়গায় আমাদের সঙ্গে ভ্রমণ করে বেড়ায়। এই জন্য এটাকে বলা হচ্ছে ভ্রাম্যমান। পুলিশে দেখবেন মোবাইল, পরিবর্তনশীলতা সহজে চালানো যায় এমন। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। পুলিশে দেখবেন আমরা যখন পুলিশের এখানে একটা কোর্ট বসলো, আবার একটু পরে ওখান থেকে উঠে অন্য একটা এলাকায় গিয়ে মোটরসাইকেল বা বিভিন্ন গাড়ি যানবাহনের কাগজপত্র চেক করার জন্য ইয়ে করা হয়, মোবিল কোর্ট বলা হয়। মোবাইল কোর্ট। তো এইটা হচ্ছে আমাদের ভ্রাম্যমান। তো আমরা একটা বিষয় একটু মেনটেইন করব, সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে আমাদের সামনে যখনই যে অজানা শব্দগুলো আসে, সেই অজানা শব্দগুলা কিন্তু আমাদেরকে একটু জানতে হবে। যেমন আমি আপনাদের এখানে নতুন কিছু একটা শব্দ দেখাই। আমরা অনেক সবজি খাই, আমরা অনেক ফল খাই, আমরা অনেক পাখি দেখি, আমরা অনেক কিছুই কিন্তু দেখি, ব্যবহার করি, কিন্তু এগুলার সব ইংলিশের সব ওয়ার্ড কিন্তু আমরা জানি না। দৈনন্দিন জীবনে যেগুলো আমাদেরকে ব্যবহার করতে হয়, এমন অনেক শব্দ রয়েছে আমরা জানি না। তো এখানে আমরা যেগুলো জানি না এমন কিছু শব্দ আপনাদেরকে আমি একটু দেখাতে চাই। সবজি, দেখেন সবজি দিয়ে কিছু কিছু, একটা মিনিট একটু ওয়েট করবেন। এগুলো না জানলে আমরা কিন্তু স্পন্টেনিয়াসলি কথা বলতে পারি না। এটা একটু দেখবো প্লিজ। যেমন আমরা বেগুন দিয়ে তরকারি রান্না করে খাই, বেগুন শব্দের, এটা তো আর হচ্ছে, বেগ মানে হ্যাঁ দেখেন এগ প্লান্ট। এগুলা। হ্যাঁ এগ কিন্তু প্লান্ট। বাংলাদেশে বলছে ব্রিঞ্জাল, হ্যাঁ ব্রিনজাল, ওখানে আপনার আমেরিকাতে এগ কিন্তু প্লান্ট। এখানে এগ প্ল্যান্ট, এগ দেখেন প্ল্যান্ট। ছবি সহ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সুন্দর তিনটা বেগুনের ছবি, এটা ব্রিনজাল বা এগ প্লান্ট। পরে দেখতে পাচ্ছি করলা, এটাকে কি বলে? এটা বলা হয়েছে বিটার গার্ড। হ্যাঁ, আমরা করলা বিটার, দিয়ে, বিটার ব্রড সার্চ। হ্যাঁ বিটার গার্ড। তো এইটা আমরা করলা দিয়ে সব এই তরকারি যখন খাবো, তখন কিন্তু আমরা এই ইংলিশটা জেনে তারপরে খাবো। আপনার চোখের সামনে যা আসবে সেইটার ইংলিশে একটু ট্রান্সলেট করবেন, দেখবেন আপনি কথা বলা শিখে গেছেন। একটা দেখতে পাচ্ছি পটল, বর্তমান বাজারে পটল পাওয়া যায়, এটাকে বলা হচ্ছে পয়েন্টেড গার্ড। পয়েন্টেড গার্ড, এটার ইংলিশ আমরা অনেকেই জানতাম না, পয়েন্টেড গার্ড। হ্যাঁ, এর অর্থ হচ্ছে পটল। দেখেন ঝিঙা, এটা আমার একটা ফেভারিট সবজি, এটা বলা হচ্ছে রিজ গার্ড। রিজ গার্ড, এটার অর্থ কিন্তু ঝিঙা। তারপর দেখেন চিচিঙ্গা, স্নেক গার্ড, এটা কিছুটা সাপের লেজের মতো পিছন সাইডটা দেখতে হয়, এই জন্য বলা হচ্ছে স্নেক গার্ড। হ্যাঁ, সবগুলার শেষে কিন্তু গার্ড রয়েছে। তো চিচিঙ্গা ইংরেজি, এটা অনেক এলাকায় কুশিও বলা হয়, স্নেক গার্ড। হ্যাঁ, তারপর দেখেন রয়েছে কাকরোল, আমার একটা ফেভারিট সবজি, এটা স্পাইনি গার্ড। দেখছেন কত সুন্দর একটা ছবি, স্পাইনি গার্ড শব্দের অর্থ হচ্ছে কাকরোল। স্পঞ্জ গার্ড, এটাও অনেকে ভালো খায়, ধুন্দল। স্পঞ্জ বলা হচ্ছে এর ভিতরে দেখবেন একটু নরম নরম, মানে ওই যে গদির মতো থাকে, এই জন্য অনেকটা এটাকে, শুকায় যে অনেকে গামা যাতে ব্যবহার করে, হ্যাঁ ইয়েস ইয়েস, তো এটা এটা নরম, রেসপন্স। একদম ভিতরটা নরম, এই জন্য বলা হচ্ছে স্পঞ্জ গার্ড। তারপর একটা দেখতে পাচ্ছি চাল কুমড়া, এটাকে বলা হচ্ছে অ্যাশ গার্ড। প্রত্যেকটা শেষে গার্ড বলবেন, শুধু মূল নামটা মনে রাখবেন, এই চালে হয় চাল কুমড়া, ঘরের চালে, এটাকে বলা হচ্ছে অ্যাশ গার্ড, গ্রামের দিকে এটা হয়। লাউ, এটাকে বলা হচ্ছে শুধু গোল্ড মানেও লাউ বলা হয়, অথবা বটল গার্ড, BOTTLE, বটল গার্ড শব্দের অর্থ হচ্ছে লাউ। আচ্ছা, তারপর শিম, এটা হচ্ছে বিন। হ্যাঁ, বিন মানে হচ্ছে সিম, BEAN, বিন। এবার আরেকটা সিম দেখতে পাচ্ছি, এটা একটু চ্যাপ্টা টাইপের, এই জন্য এটাকে বলা হয় ফ্ল্যাট বিন। হ্যাঁ, ফিন, দেখেন এটাও সিম, এটা হচ্ছে বিন, এটা এক প্রকার গোল গোল সিম, আমি বাজারে দেখেছি। আবার এটা ফ্ল্যাট বিন, এটাও কিন্তু সিম। তারপর দেখেন, এটা আমি আজকে দিয়ে দিব, আপনারা মুখস্থ করবেন, বরবটি, স্নেক বিন। স্নেক মানে হচ্ছে সাপ, দেখেন যেভাবে রেখেছে দেখেই মনে হচ্ছে সাপের মতো। যেভাবে রেখেছে দেখেই মনে হচ্ছে এটা সাপের মতো, এটাকে বলতে হবে স্নেক বিন। আচ্ছা, তারপর কাঁচা কলা বা কাঁচকলা, আমরা অনেকেই খাই, সেদ্ধ করে খাই, তরকারি রান্না করে খাই, এটা পেকে গেলেও খাওয়া যায়। গ্রিন বানানা, দেখছেন গ্রিন বানানা, কাঁচা কলা।
তারপর রয়েছে কাঁচা মরিচ, গ্রিন চিলি বা গ্রিন পেপার, পেপার মানেও কিন্তু মরিচ, গ্রিন চিলি অথবা গ্রিন পেপার, মনে রাখবেন একটু, এগুলো লাগে। এই কাঁচা মরিচ আমরা প্রত্যেকটা তরকারিতে ব্যবহার করি পৃথিবীর যে কোনো দেশে। ঢেঁড়স, লেডিস ফিঙ্গার। তো এইটার নাম কেন হয়েছে? এটা মেয়েদের আঙুলটা যেমন দেখতে সুন্দর বা একটু চিকন ভালো দেখতে হয়, লেডি থেকে এসেছে লেডিস, আর ফিঙ্গার মানে হচ্ছে আঙ্গুল। প্রত্যেকটা শব্দ উৎপত্তি স্থল রয়েছে। ক্যাপসিকাম মানে পেপার, হ্যাঁ, গ্রিন ক্যাপসিকাম, ক্যাপসিকাম মানে ইয়েস, সবুজ পেপার, পেপার, গ্রিন রেড পেপার, হ্যাঁ, পেপার মানে লাল ক্যাপসিকাম, ইয়েস ইয়েস, এখানে আছে, ওগুলো পাবো। ইয়েলো, কচু, অরেঞ্জ, বিভিন্ন কালারের আছে। কালারের আছে, হ্যাঁ, কচু। এটা ট্যারো, TARO, ট্যারো মানে হচ্ছে কচু অথবা ট্যারো, কচুর মুখী, ট্যারো। হ্যাঁ, এটা মনে রাখবেন যে আমি ট্যারো দিয়ে ভাত খেয়েছি, কচুর মুখী দিয়ে তরকারি রান্না করেছিলাম। ইয়াম, অনেকে আমরা জানি এটা মিষ্টি আলু, দেখেন মিষ্টি ইয়াম, মিষ্টি। এটা খেতে খুবই সুস্বাদু। ইয়াম শব্দের অর্থ হচ্ছে মিষ্টি আলু, ইয়াম। হুম। কলমি শাক, ওয়াটার স্পিনাচ, দেখবেন এটা বেশিরভাগ পানিতে জন্মায়, এই জন্য ওয়াটার মানে পানি, আর স্পিনাচ মানে হচ্ছে কলমি। কলমি শাক অর্থাৎ যে শাক পানিতে জন্মায়, দ্যাট ইজ কল্ড ওয়াটার স্পিনাচ। কি বলা হচ্ছে বলেন? ওয়াটার স্পিনাচ। একটু মনে রাখবো আমরা। এগুলো পাঠিয়ে দিব, আপনারা মুখস্থ করে ফেলবেন। পাট শাক, এটা খুবই সুস্বাদু একটা সবজি, আমি খেয়েছি। এটা হচ্ছে জুট লিভস, লিপ মানে হচ্ছে পাতা, LEAVES, লিপস মানে পাতা, আর জুট মানে হচ্ছে পাট, পাটের পাতা, পাট শাক, এটাকে বলা হচ্ছে জুট লিভস। ওলকপি, দেখেন, কোলবাড়ি, কোলরাবি, মনে রাখবেন, KOHL, খোল RABI, কোলরাবি ওলকপি, বা এটাকে শালগমও বলা হয় অনেক জায়গায়, বলা হচ্ছে কোলরাবি। হ্যাঁ, পুঁই শাক রয়েছে, এই দেখেন। হ্যাঁ, বিটরুট, বিটরুট হচ্ছে বিট, বিটরুট হচ্ছে বিট কপি যেটাকে বলা হয়। হ্যাঁ, ধনে পাতা, আমরা অনেকে এটা ছাড়া খেতেই পারি না, খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। কোয়ারিন্ডার লিভস, কোরিয়ান্ডার লিভস, মনে রাখবেন, কোরিয়ান্ডার লিভস অর্থাৎ হচ্ছে ধনে পাতা। আবার সেই বেগুন। আচ্ছা যাক, আমরা গোড়ায় চলে আসছি। এমনি করে আমরা প্রতিদিন আজকে সবজি দেখলাম, এর পরের দিন একটা দেখবো, সেটা দেখবো হচ্ছে আমরা একটা ফলের নাম দেখবো, অনেকগুলা ফল রয়েছে, এর পরের দিন একটা ফুল দেখবো, আমরা বিভিন্ন প্রাণী দেখবো, আমরা বিভিন্ন সবজি দেখব। এমনি করে যদি আমরা আগাতে থাকি, আমরা কেন পারবো না? কথা বলতে গেলে আমাদের ওয়ার্ডের প্রয়োজন হয়, সেই ওয়ার্ড গুলো আমরা আগে শিখবো, আমরা গ্রামার পাশাপাশি শিখে যাব, কথা বলাটা সহজ হবে। আমাদের কথা বলতে গেলে বেশি আইটেম প্রয়োজন হয় না, যা লাগে না তা আমরা শিখবো না, আমরা ফ্লুয়েন্টলি কথা বলবো, তার জন্য যে যে আমাদের স্পট দরকার সেইগুলা শিখবো। আমরা ছুটির দিনগুলোতে কি করি এটা আপা একটু পড়বেন। হাউ ডু ইউ ইউজুয়ালি স্পেন্ড ইউর উইকেন্ডস, ধাপে ধাপে সবাইকে পড়তে হবে, একটু প্রস্তুত থাকবেন। আমরা ছুটির দিনগুলোতে How কিভাবে? to spend your weekends? Why? I usually spend my weekends by mostly doing the outdoors, like enjoying swimming, fishing, and gardening. I enjoy these outdoor activities mainly because I spend too much of a time indoor at my work. Oh, by the way, I also see like to also ঠিক আছে স্যার নাকি আচ্ছা কেটে আচ্ছা, গেছে হ্যাঁ হ্যাঁ, শব্দটা? ঠিক আছে ঠিক আছে। Like to go to my favorite restaurant with my friends in order to enjoy some relaxing and fun time. থ্যাংক ইউ। দেখেন এইটা আমরা এইভাবে পড়বো, আই অলসো লাইক টু গো টু মাই ফেভারিট, ফেভারিট বলবো না, ফেভারিট রেস্টুরেন্ট বলবো না, এটা আমেরিকানরা বলে হচ্ছে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। হ্যাঁ, আই অলসো লাইক টু গো টু মাই ফেভারিট রেস্টুরেন্ট উইথ মাই ফ্রেন্ডস ইন অর্ডার টু এনজয় সাম রিল্যাক্সিং অ্যান্ড ফান টাইম। ফান টাইম বলবো না, টাইম বলবো। আমরা কথা বলার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু, উচ্চারণ ঠিয়ের মতো হয়। ইয়েস, যেখানে যতবার টি আসবে, যেখানে যতবার টি আসবে ততবার আপনাকে ঠ উচ্চারণ করতে হবে, নট ট। হ্যাঁ, ছয়ের মতো হবে। টাইমকে আমরা টাইম বলবো, টেবিলকে আমরা টেইবল বলবো, আমরা টার্মেরিক বলবো না, টার্মেরিক বলবো। টার্মেরিক মানে হচ্ছে হলুদ। হ্যাঁ, তো মনে রাখবেন, CKQ, CKQ এই তিনটাকে খ বলতে হবে, ক না, খ। আর টিটাকে আমরা ঠ বলবো, টি দিয়ে, যত রকমের টি দিয়ে শব্দ আসবে। দেখেন ফরিনাররা, কে আমরা কি বলি স্যার? ইয়েস, পি কে আমরা ফি বলি, যেমন আমরা যদি বলি পিটার, এটা হবে ফিটার, ফিটার, ফাইফার, ফিকটে, ফিক অফ, ফিকেল, ফিফার্স। হ্যাঁ, আমি এটা প্রোনাউন্সিয়েশন একটা দেখাবো। তো বলা হচ্ছে এই জায়গাটায়, এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে হোয়াট ডু ইউ ডু ইউজুয়ালি ইন ইয়োর লেজার টাইম অথবা উইকেন্ডস, আপনি ঠিক যা যা করেন
সেইটা একটু বর্ণনা দিতে হবে উইদিন 1 or 2 মিনিটস। আপনি কি কি করেন ছুটির দিনে? যে আপনি বাসায় থেকে ছুটির দিনটা এনজয় করেন, নাকি বাসার পাশে কোনো ভালো জায়গায় পার্কে বা খেলার মাঠে ঘুরতে যান, বা আপনার মেয়ের বাসায়, বা আপনি মানে জাস্ট যা যা করেন সেইগুলো একটু বলতে হবে উইদিন 1 মিনিট, তারপর অন্যদেরকেও বলতে হবে। প্লিজ I স্টার্ট নাও। spend our weekend time uh, uh, go to market ওকে। and buy some fruits, vegetables, and enjoy sometimes to buy some cloth, and then come back. Then you also go to restaurant to uh, enjoy our fun time and foods. কোর্স। স্যার আরো বলবো কিছু? না, এটা বললেও হচ্ছে, অর্থাৎ আপনি যে কি স্যার কি আমি ভাবে। এটাই করি ছুটির দিনে, যেটা করলাম সেটাই বলছি। হ্যাঁ হ্যাঁ। তো এখন আমরা অন্যরা কি একটু বলতে পারবো যে আমরা ছুটির দিনে সাধারণভাবে কি কি করি? যেমন কেউ রয়েছে ছুটির দিনে একটু বেশি ঘুম পড়ে সময়টা কাটায়। ছুটির দিনে কেউ রয়েছি আমরা একটু আত্মীয়ের বাসায় ঘুরতে যাই। ছুটির দিনে আমরা কেউ রয়েছি আমার প্রিয় কোনো গানটা। হ্যাঁ বলেন ভাই, আপনি একটু বলবেন যে আপনি আপনার ছুটির দিনটা কিভাবে পরিবারকে নিয়ে কাটান, বা কি আপনি রেস্ট নেন, বা যেভাবে ইন ইংলিশ ডিসক্রাইব ইন শর্ট সেন্টেন্স। ওকে, স্টার্ট নাও। Okay, sir. ওকে। I ওকে। spend my weekends. First, I get up later because morning, day around 10, ওকে। I get up early. Then I ready, then go to the Friday Jumma prayer. হুম Then we are go outside for my family, with my family হুম for dinner or for lunch, ওকে। any restaurant. হুম And in the evening, I go to market for purchase some vegetables হুম and household items or anything. Yes, for And buying, for buying some necessary, for এর পর আইএনজি দিতে, for buying, for purchase দেওয়ার থেকে for buying দিলে এটা জিরান্ডের একটা ব্যবহার। হ্যাঁ, তারপর বলেন। And I spend my time বা leisure time with my family, and at night I watch my favorite movies with my husband, with my wives, with my children, and I eat special dishes at night in every weekends। অর্থাৎ প্রত্যেক সপ্তাহের ছুটির দিনে আমি রাতে আমার পরিবার পরিজনকে নিয়ে আমার প্রিয় কিছু খাবার খাই। হতে পারে সেটা বিরিয়ানি, হতে পারে সেটা রোস্ট, হতে পারে সেটা অন্য কোনো খাবার। অর্থাৎ আপনি ঠিক যা যা করেন, এই যে দেখেন কথা বলছেন তাই না, অল্প অল্প ভুল হচ্ছে, কিন্তু এই কথা বলার যখন ফ্লুয়েন্সিটা আসবে, যখন এই যে কিছু রুল আজকে দেখালাম, এই রুলগুলো যখন একদিনে তো ক্লিয়ার হয় না, আপনি আরো ভালোভাবে এই ক্লাসটা যখন একটু দেখবেন, পরের দিন আরো ক্লিয়ার হবে, পরের দিন আরো ক্লিয়ার হবে। অর্থাৎ কথা বলার চেষ্টা করেন, দেখবেন ফ্লুয়েন্সি আসবে। এটা একটা সব থেকে ভালো উপায় যে আপনাকে ইংলিশটা চর্চা করতে হবে। পৃথিবীর সবকিছু, একটা অঙ্ক মুখে একবার না বলেও কিন্তু অঙ্কটা শেখা যায়, খাতায় শুধু করতে হবে। অঙ্ক এমন একটা সাবজেক্ট, ওর সঙ্গে কোনোদিন কথা বলা যায় না। কিন্তু ইংলিশ এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টটা না বলে কখনো শেখা যায় না। অর্থাৎ আপনি যত বেশি বলবেন তত বেশি শিখতে পারবেন। তো অনেক ভালো, খুব ভালো বলেছেন, থ্যাঙ্কস এ লট। এরপর মওদুদ আহমেদ, ক্যান ইউ ডিসক্রাইব হোয়াট ডু ইউ ডু ইন ইউর লেজার টাইম অর উইকেন্ডস? দেন এমডি নীরব অর কে এম সানিম। এট ফার্স্ট মওদুদ ভাইয়া বলেন, হ্যাঁ, তারপর মেহেদি হাসান ভাইয়া বলবেন। মওদুদ ভাইয়া বলেন, হোয়াট ডু ইউ ডু? ওকে, ওয়ালাইকুম আসসালাম, স্টার্ট নাও। I usually spend my weekend with my friend and family, ওকে। and sometimes I went to market buy some clothes and বাই সাম ডেইলি নেসেসারিজ, হ্যাঁ, কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে যাই, বা some daily necessities. After then, I go to Juma Fair, and after Juma Fair, I go to my friend and my guest with my bike, my bike, ওকে। and sometime I go to long time tour and with my family.
That's all from my side. ওকে, ইন দিস ওয়ে, এই পদ্ধতিতে বা এইভাবে আই ইউজুয়ালি স্পেন্ড মাই উইকএন্ডস, আমি এইভাবেই আমার সপ্তাহের ছুটির দিনটা আমি ব্যয় করি বা আমি উপভোগ করি। দেখছেন? তাহলে এই যে কথা বলছেন, কেন পারবেন না? কথায় দেখেন যতটুক বললেন এটাই কিন্তু ভালো লেগেছে। এইভাবেই কিন্তু আমাদেরকে পথ চলতে হবে, এইভাবেই শুরু করতে হবে, একটা সময় ফ্লুয়েন্সি চলে আসবে। দেন মেহেদি হাসান, প্লিজ স্টার্ট নাও। Yes, thank you. ওকে। So I usually spend my weekends relaxing at home and watching movies and catching up on sleep. On weekend, I like to meet my friends and go play and or take short trips. And then I usually my weekend and my family and sometimes meeting my friend and also. ওকে, থ্যাংক ইউ। শর্টের ভিতরে খুব ভালো বলেছেন, থ্যাঙ্কস এ লট। তো এইভাবে কিন্তু আমাদেরকে কথা বলাটা প্র্যাকটিস করতে হবে। কথা বলার প্র্যাকটিস করতে গেলেই কিন্তু আমাদের যখন মুখের জড়তা আসে তখন আমরা থমকে যাই, কিন্তু জড়তা আসবে না, আস্তে আস্তে চেষ্টা করবেন, জড়তাটা কেটে যাবে। মরিচা পড়ে গিয়েছে, আমাদের ইংরেজি বলার যে জায়গাটা মরিচা পড়ে, এটা কিন্তু একটু ড্যাম হয়ে গিয়েছে। এখন এইটাকে আমাদেরকে একটু তাপ দিতে হবে, তাপ দিয়ে এবং চাপ দিয়ে আমাদেরকে ওই মরিচাটা উঠাতে হবে। আমি যদি বলি হাউ আর ইউ, আপনি বলবেন আম ফাইন থ্যাংক ইউ। হোয়াটস ইউর নেম, বলবেন মাই নেম ইজ মওদুদ আহমেদ, মাই নেম ইজ রাজু আহমেদ, যার যে নামটা এখানে বলবো। হোয়ার ডু ইউ লিভ, আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন চাঁদপুর, আই লিভ ইন চট্টগ্রাম, আই লিভ ইন খুলনা। ক্যান ইউ স্পিক ইন ইংলিশ? ইয়েস, আই ক্যান স্পিক ইন ইংলিশ। I can speak English. Yes, I can speak in English. What's your job? I am a teacher, I am a police officer, I am a businessman, I am an advocate, I am a doctor. যে পেশায় আছেন, I am a housewife বলবেন। What's your age বা how old are you? I am 25, I am 35, যার যেটা আছে। Are you single? No, I am married. I am married. Do you like reading? Yes, I love reading. Yes, I love reading books. Do you have kids? No, I have one child. What time is it now? It's 9 a.m. It's 9 p.m. যার যেটাই হয়। What's your favorite color? My favorite color is blue. What's your favorite food? My favorite food is biryani. Can I ask you something? Yes, you can ask me something. এইভাবে প্রশ্ন করবে। Are you a student? No, I am a job holder. I am a teacher. I am a government service holder. What's your dream? My dream is to travel the whole world. What's your dream? আপনার স্বপ্ন কি? My dream is to travel the whole world. আমার স্বপ্ন সমগ্র পৃথিবী ঘুরে দেখার। তো দেখেন, এইভাবে যদি ডায়লগ প্র্যাকটিস করা হয়, এই যে রুলগুলো আপনাদেরকে দেখালাম, কথা বলার যে সিস্টেম, এই যে হ্যাপি বার্থডে কিভাবে দিতে হয়, দেয়ার কুড বি, দেয়ার ক্যান হ্যাভ বি, দেয়ার মাস্ট বি, দেয়ার মে নট বি, এইগুলো আপনারা এখান থেকে আরো অনেক বাক্য তৈরি করবেন। এটাই হচ্ছে আজকের ক্লাসের একটু হোমওয়ার্ক থাকলো। এক একটা রুল থেকে 3-4টা বাক্য রয়েছে, আপনারা আরো কিছু বাক্য বাড়ানোর চেষ্টা করবেন, দেখবেন নিজেরাই পারবেন। এখান থেকে বাক্য বাড়াতে হবে,